সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে। স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ও আমি মোহাম্মদ স্বপন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব বা টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট, এই অধ্যায়টি নিয়ে। তো আমরা একটু দেখি এখানে যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব, কনসেপ্ট অফ টেনজিবল অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। প্রতিষ্ঠানের প্রধানত দুই ধরনের সম্পত্তি রয়েছে, একটা হচ্ছে দৃশ্যমান সম্পত্তি আর একটা হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। এখন কথা হচ্ছে দৃশ্যমান সম্পত্তি কি? দৃশ্যমান সম্পত্তি হচ্ছে যা দেখা যায়, দৃশ্যমান শব্দের অর্থ হচ্ছে যা দেখা যায়, ঠিক আছে। আর অদৃশ্যমান হচ্ছে যা দেখা যায় না। তাই দৃশ্যমান সম্পত্তি হচ্ছে যে সম্পত্তি দেখা যায়, স্পর্শ করা যায় এবং যার বাজার মূল্য রয়েছে তাকে আমরা বলতে পারি দৃশ্যমান সম্পত্তি। আর অদৃশ্যমান বলতে পারি যা দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু যার আর্থিক মূল্য রয়েছে তাকে আমরা বলতে পারি অস্পর্শনীয় সম্পত্তি। যেমন সাধারণত অবচয় ধার্যের মাধ্যমে এই দৃশ্যমান সম্পত্তি মূল্যায়ন করা হয়, ঠিক আছে। একটা সম্পত্তি যখন কেনা হয়, এই সম্পত্তি কি আজীবনে একই রকম থাকে? একই রকম থাকে না। এটার মূল্য ব্যবহার করার সাথে সাথে কী হয়? হ্রাস পায়। এবং এই হ্রাস পাওয়ার ফলে যে ক্ষয়জনিত মূল্য হ্রাস ঘটে সেটাকে আমরা বলে থাকি অবচয়, ঠিক আছে। এবং অদৃশ্যমানের ক্ষেত্রে সেটা আমরা বলে থাকি অবলোপন। তো দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে যে আমরা অবচয় ধার্যের মাধ্যমে সম্পত্তিকে কী করে থাকি? প্রকৃত মূল্য নির্ণয় করে থাকি বা সম্পত্তিকে মূল্যায়ন করে থাকি। যেমন দালান কোঠা, আসবাবপত্র, মেশিন, কলকব্জা, যন্ত্রপাতি, এগুলো প্রত্যেকটি হচ্ছে দৃশ্যমান সম্পদ। এবং এই দৃশ্যমান সম্পদকে আমরা ব্যবহার করার সাথে সাথে এর যে প্রতি বছর কী হয়ে থাকে, ক্ষয়জনিত মূল্যহ্রাস ঘটে, সেটাকে আমরা অবচয় বলে থাকি। এবং যার অর্থাৎ কী দাঁড়াচ্ছে যে অবচয় ধার্যের মাধ্যমে আমরা কী করে থাকি? স্থায়ী সম্পত্তির মূল্যায়ন করে থাকি, দৃশ্যমান স্থায়ী সম্পত্তি। এরপর দেখতে পাচ্ছি আমরা অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি। যে সম্পত্তি দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু যার আর্থিক মূল্য রয়েছে তাকে অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি বলে। যেমন সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট। এবং সাধারণত অবলোপন ধার্যের মাধ্যমে আমরা কী করে থাকি? এই ধরনের সম্পত্তিকে মূল্যায়ন করে থাকি। অর্থাৎ দৃশ্যমান সম্পদের ক্ষেত্রে যখন আমরা মূল্যায়ন করব সেটা হচ্ছে অবচয় দিয়ে, আর একই বিষয় আমরা যখন অদৃশ্যমান করব সেটাকে আমরা বলবো অবলোপন। এরপর দেখি যে অবচয়ের ধারণা, কনসেপ্ট অফ ডিপ্রিসিয়েশন। ল্যাটিন শব্দ ডিপ্রিসিয়াম থেকে ইংরেজি ডিপ্রিসিয়েশন শব্দটির উৎপত্তি। ডিপ্রিসিয়াম, ঠিক আছে, ল্যাটিন শব্দ ডিপ্রিসিয়াম থেকে আমরা ইংরেজি ডিপ্রিসিয়েশন শব্দটির উৎপত্তি, যার অর্থ স্থায়ী সম্পত্তির ক্ষয়জনিত মূল্যহ্রাস বা অবচয়। স্থায়ী সম্পত্তি নিয়মিত ব্যবহারের ফলে এর যে ব্যবহারজনিত ক্ষয় হয় এবং যার ফলে মূল্য হ্রাস ঘটে তাকে অবচয় বলে, ঠিক আছে। এবং অবচয় একটি স্থায়ী সম্পত্তি মূল্যায়ন প্রক্রিয়া। অবচয় স্থায়ী সম্পত্তি মূল্যায়ন প্রক্রিয়া। চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অবচয় প্রস্তুত করা হয়, অবচয় হিসাব রাখা হয়। এটা অবজেক্টিভে আসে যে কোন নীতি অনুযায়ী অবচয় হিসাব প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী অবচয় প্রস্তুত করা হয়, ঠিক আছে। এরপর আমরা দেখি এখানে কি আছে, অবচয় ধার্যের পদ্ধতি সমূহ। এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, সাধারণত 14টির মতো পদ্ধতি রয়েছে। এখানে আমরা 10টি পদ্ধতি উল্লেখ করেছি। যেমন সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি। এই পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ কী হবে? একই হবে, সেটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। ক্রমহ্রাসমান জির পদ্ধতি বা ক্রমক্ষয়িষ্ণু পদ্ধতি। তো অনেক সময় দেখবি যে পরীক্ষায় তোমাদের কনফিউজ করার জন্য নাম পরিবর্তন করে, ক্রমক্ষয়িষ্ণু আর ক্রমহ্রাসমান একই কথা, ঠিক আছে। একটু ক্রিটিক্যাল ওয়ার্ড দিয়ে দেয় স্টুডেন্টদের কনফিউজ করার জন্য। উৎপাদন একক পদ্ধতি, সাধারণত প্রতিষ্ঠানের মেশিনারিজ এগুলোকে করে থাকে উৎপাদনের একক অনুযায়ী বা ইউনিট অনুযায়ী কী করে থাকে অবচয়। যন্ত্রঘণ্টা হার পদ্ধতি, বার্ষিক বিমা কিস্তি পদ্ধতি, নিঃশেষকরণ পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, দ্বিগুণ ক্রমহ্রাসমানের পদ্ধতি, ইউনিটি পদ্ধতি, মাইলেজ পদ্ধতি, ঠিক আছে এগুলো। তো মাইলেজ পদ্ধতির সাধারণত গাড়ির ক্ষেত্রে, গাড়ি বা মোটর যানের ক্ষেত্রে আমরা মাইলেজ পদ্ধতি ব্যবহার করি। যে একটা গাড়ির আয়ুষ্কালে সে তার আজীবন কত বা মাইল সে চলবে এবং সেই মাইল দিয়ে আমরা কী করে থাকি, এবং সে কত মাইল চলেছে এটার উপর বেস করে কী করা হয়, এই মাইলেজ পদ্ধতি ব্যবহার করে আমরা এটার মোটর গাড়ির কী করে থাকি, অবচয় নির্ণয় করে থাকি। আর নিঃশেষকরণ পদ্ধতি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেমন গ্যাস বা খনিজ পদার্থ যেগুলো আমরা প্রকৃতি থেকে আহরণ করি, এগুলো আহরণ করার সাথে সাথে কী হয়ে থাকে, নিঃশেষ হতে থাকে। তখন সেক্ষেত্রে আমরা নিঃশেষকরণ পদ্ধতি ব্যবহার করে থাকি। এই দুটো পদ্ধতির একটু বেশি আসে যে প্রাকৃতিক সম্পদ আহরণ, এক্ষেত্রে কোন অবচয় পদ্ধতি ব্যবহার করা হবে, নিঃশেষকরণ পদ্ধতি, এটা কিন্তু অবজেক্টিভে আসে। আবার হচ্ছে মাইলেজ পদ্ধতি, যে মোটর গাড়ির অবচয় নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে, মাইলেজ পদ্ধতি, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। তো আমাদের যে পরীক্ষা সিলেবাসে এই দুটো পদ্ধতির ব্যবহার করা হয় বেশি, এবং বিগত 10-15 বছর বা 20 বছরের সিলেবাস ঘাটলে 95%-এরও বেশি ক্ষেত্রে এই দুটো পদ্ধতি দিয়ে কী আসে, কোশ্চেন আসে। তো আমরা এই দুটো পদ্ধতি নিয়ে কী করব, আলোচনা করব।
তো এরপর দেখো যে সরলরৈখিক ও স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি মানে কি, প্রতি বছর একই ধরনের কিস্তি বা একই ধরনের অবচয় হবে, মানে যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ একই হবে তাকে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি বলে। কারণ এর ফর্মুলাটাকে দেখো, এর ফর্মুলা হচ্ছে সম্পত্তির মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে আমরা কি করব, ভগ্নাবশেষ মূল্যকে যদি মাইনাস করি এবং যদি আয়ুষ্কালকে ভাগ দিই তাহলে সেটা কি বেরোবে না, অবচয়। এখন অবচয় বের করার ক্ষেত্রে উপরের যে অংশটুকু, এই অংশটুকুর কিন্তু একটা নাম রয়েছে, এই অংশটুকুর নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। মানে সম্পত্তির মোট ক্রয় মূল্য থেকে আমরা যদি ভগ্নাবশেষ মূল্যকে বিয়োগ করি তাহলে আমরা অবচয়যোগ্য মূল্যটি পাবো। আর অর্জন মূল্য বা মোট ক্রয় মূল্য যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ যোগ হবে, সংস্থাপন ব্যয় যোগ হবে, প্যাকিং খরচ যোগ হবে, আমদানি শুল্ক যোগ হবে, ডক চার্জ যোগ হবে, বিশেষজ্ঞ সম্মানী যোগ হবে, তাহলে পাওয়া যাবে মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য। অবচয়ের হার, অবচয়ের হারের ফর্মুলা হচ্ছে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এটা সরলরৈখিকের ক্ষেত্রে। আর ক্রমঅনুসারণে জেরের ক্ষেত্রে হবে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল ইন্টু 2, এটা ইউজ করবে। যদিও আরও একটা ফর্মুলা রয়েছে, তবে এই ফর্মুলাটা জটিল, ওটা না শেখাটাই ভালো। এই ফর্মুলাটা তোমরা শিখবে যে 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আচ্ছা, এরপর দেখো যদি অবচয়ের হার দেওয়া থাকে নিম্নোক্ত সূত্রটি ব্যবহার করতে হবে, যেমন কি বার্ষিক অবচয় ইকুয়ালস টু অবচয়যোগ্য মূল্য ইন্টু অবচয়ের হার। অবচয়যোগ্য মূল্যের সাথে যদি আমরা অবচয়ের হারকে গুণ করি তাহলে আমরা অবচয় পাবো। আর মেশিন, এখানে আরেকটা বিষয়, বিশেষ নোটটা খেয়াল করো যে মেশিন ক্রয়ের তারিখ থেকে সংস্থাপনের তারিখ যদি ভিন্ন হয়, মেশিন ক্রয়, মনে করো আমরা একটা মেশিন কিনেছি 1 জানুয়ারি তারিখে, কিন্তু মেশিনটা সংস্থাপন করলাম মানে সেট করলাম হলো 1 এপ্রিল তারিখে, তাহলে যেই তারিখে আমরা মেশিনটা সেট করলাম বা সংস্থাপন করলাম ওই তারিখ থেকে কী করা হবে, এটার ব্যবহার করা শুরু হবে। আর যেদিন থেকে ব্যবহার করা শুরু হবে ওই দিন থেকে কী করতে হবে, অবচয় ধরতে হবে। তার মানে সংস্থাপনের তারিখ এবং মেশিনের তারিখ যদি একই হয় তাহলে তো সমস্যা নেই, কিন্তু যদি ভিন্ন হয়, সংস্থাপনের তারিখ, মেশিন ক্রয়ের তারিখ এবং সংস্থাপনের তারিখ যদি ভিন্ন হয়, তবে যে তারিখে আমরা সংস্থাপন করেছি ওই তারিখ থেকে বছরের শেষ তারিখ পর্যন্ত কী করতে হবে, অবচয় ধরতে হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি আমরা কীভাবে বের করব? ক্রমহ্রাসমান জের পদ্ধতি প্রতি বছর হ্রাসকৃত মূল্যের উপর পুনরায় অবচয় ধার্য করা হয়, তাই একে আমরা কী বলে থাকি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে থাকি। ঠিক আছে, যেমন একটা মেশিনের দাম মনে করে 100 টাকা, তো এটা 10% অবচয় ধরলে কত হবে না, 10 টাকা, 100 থেকে 10 মাইনাস করলে 90 টাকা। তো পরবর্তী বছর আমরা কী করবো, ওই 90 টাকার উপর আবার কী করবো, অবচয় ধরবো। এইভাবে করে আস্তে আস্তে কী করবে, হ্রাস পেতে থাকবে, মানে অবচয় ধার্যের সাথে সাথে সম্পত্তির মূল্য ক্রমান্বয়ে কী পেতে থাকবে, হ্রাস পেতে থাকবে। এই জন্য এটাকে বলা হয় তোমার কি, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো ক্রমহ্রাসমান জের পদ্ধতি আমরা অবচয় সারণী ব্যবহার করে এটা কী করে থাকি, নির্ণয় করে থাকি। যেমন মনে করো একটি সম্পত্তির মূল্য, প্রারম্ভিক মূল্য 1000 টাকা, অবচয়ের হার 10%, এবং 1000 টাকা 10% করলে কত হচ্ছে, 100 টাকা হচ্ছে। এর পুঞ্জীভূত অবচয় হচ্ছে 100 টাকা। সমাপনী মূল্য কত হবে, সমাপনী মূল্য হবে এই যে প্রারম্ভিক মূল্য থেকে আমরা যদি এই সমাপনী মূল্যকে মাইনাস করি, মানে পুঞ্জীভূত প্রারম্ভিক মূল্য থেকে যদি আমরা অবচয়কে মাইনাস করি, প্রারম্ভিক মূল্য থেকে যদি অবচয়কে মাইনাস করি তাহলে আমরা কী পাবো, তাহলে আমরা পাবো সমাপনী মূল্য। ঠিক আছে, আর এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমার এরপর দেখো এই যে সমাপনী মূল্য 900 টাকা, এটা পরবর্তী বছর এসে আবার কী হচ্ছে, প্রারম্ভিক মূল্য হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা যদি আমরা আবারও 10% করি কত হবে, 90 টাকা হবে। তো পুঞ্জীভূত অবচয় কত হবে, পুঞ্জীভূত অবচয় আগের বছরের পুঞ্জীভূত অবচয় প্লাস বর্তমান বছরের অবচয়, এই দুটো যোগ হয়ে আমরা কী করব, পুঞ্জীভূত অবচয়কে বের করব। এই 100 টাকার সাথে 90 টাকা যোগে 190 টাকা হচ্ছে। তো আমাদের আবারও কী করতে হবে, সমাপনী মূল্যটা নির্ণয় করতে হবে। এখন সমাপনী মূল্যটা কীভাবে বের করবো, সে একইভাবে প্রারম্ভিক মূল্য থেকে কী করবো, আমরা অবচয়কে মাইনাস করব, তাহলে পাওয়া যাবে সমাপনী মূল্য। মানে 900 থেকে যদি আমরা 90কে মাইনাস করি তাহলে পাচ্ছি কত, 810 টাকা। আবার এই 810 টাকা, এই যে সমাপনী মূল্য, এটা পরবর্তী বছর আবার কী হয়ে যাচ্ছে, প্রারম্ভিক মূল্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 10% করলে আসবে 81 টাকা। এখন পুঞ্জীভূত অবচয় কত হবে, এই যে আগের মতো, আগের বছরের পুঞ্জীভূত অবচয় প্লাস বর্তমান বছরের অবচয় ইকুয়ালস টু বর্তমান বছরের পুঞ্জীভূত অবচয়, মানে 190 সাথে 81 যোগ করলে হচ্ছে 271 টাকা। তো সমাপনী মূল্য আগের মতোই 810 থেকে আমরা কী মাইনাস করবো, এই 81কে মাইনাস করবো, তাহলে পাওয়া যাবে কত, 729 টাকা। এভাবেই মূলত আমরা কী করে থাকবো, অবচয় সারণীর মাধ্যমে আমরা ক্রমহ্রাসমান যে পদ্ধতি, অবচয় সারণীর মাধ্যমে আমরা কী করবো, বের করে থাকবো। ঠিক আছে, অবচয় নির্ণয় করে থাকবো। এবার ক্রমহ্রাসমান জের পদ্ধতি আরও একটা বিশেষ নোটটা দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। ভগ্নাবশেষ মূল্য বিষয়টা কি, ভগ্নাবশেষ মূল্য ইংরেজিতে হচ্ছে সলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে, বা আরেকটা বিষয় হচ্ছে যে মেয়াদ শেষে বিক্রয়যোগ্য মূল্য, এরকম বলা থাকে অনেক সময়। মেয়াদ শেষে বিক্রয়যোগ্য মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, একই কথা। মানে একটা সম্পত্তি ব্যবহার করা শেষ হলে, এর মেয়াদকাল শেষ হলেও এর একটা মূল্য থেকে যায়, যেটাকে আমরা কী করতে পারি, যেটাকে আমরা স্ক্র্যাপ হিসেবে বা ভাঙাচোরা হিসেবে ভাঙাড়িওয়ালাদের কাছে কী করতে পারি, বিক্রি করতে পারি। ওই মূল্যটাকে বলা হয় কি, ভগ্নাবশেষ মূল্য। এবং এই ভগ্নাবশেষ মূল্যকে আমরা কী করি,
ক্রমরসমান জের পদ্ধতি নির্ণয়ের ক্ষেত্রে এটাকে আমরা বিবেচনা করি না, কারণ এটা প্রতি বছরই কী হতে থাকে, মাইনাস হতে হতে একসময় কী হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, জিরো হয়ে যায়, ঠিক আছে এটা। তাহলে ক্রমরসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। মেশিনের সংস্থাপনের তারিখ উল্লেখ থাকলে যে তারিখটি সংস্থাপন করা হয়েছে সে তারিখ থেকে অবচয় ধরতে হবে, একই নিয়ম। আর অবচয়ের হার, ক্রমরসমান জের পদ্ধতির অবচয়ের হারের ক্ষেত্রে আমরা খেয়াল করবো 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এর সাথে 2 কী হবে, গুণ হবে, ঠিক আছে, 2 গুণ হবে এখানে অবচয়ের হার নির্ণয়ের ক্ষেত্রে। এর পরের অপশনটি দেখি আমরা, অবচয় সংক্রান্ত জাবেদা। আমরা অবচয় নিয়ম দেখলাম। অবচয় সংক্রান্ত জাবেদার কথা যদি বলে আমাদের কিন্তু নর্মালি যদি ক্রয় বিক্রয়ের অবচয় বিক্রয়ের কোনো ঘটনা না থাকে তাহলে 3টা জাবেদা কিন্তু এখানে ফিক্সড। সে জাবেদাগুলো কী কী, এই দেখো এখানে 3টে জাবেদা রয়েছে। প্রথম হচ্ছে মেশিন ক্রয় করা হলো, মেশিন হিসাব ডেবিট, নগদ অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। এটা যে এখানে একটা বিষয় আছে, কি অনেকেই বলে যে স্যার নগদ লিখবো নাকি ব্যাংক লিখবো, এটা কিন্তু যে কোনো একটা লিখলে হয়, নগদ অথবা ব্যাংক যে কোনো একটা লিখলে হয়। তো ব্যাংক লেখাটা সেফ, কারণ অনেক সময় আমদানি শুল্ক থাকে। আমদানি শুল্ক মানে মেশিনটা দেশের বাইরে থেকে কী করে এনেছে, আমদানি করে এনেছে। আর যদি চেকে থাকে তাহলে তো ব্যাংক লিখবই, কিন্তু আমদানি করে আনলে বোঝা যাবে যে এটা দেশের বাইরে থেকে আমদানি করে এনেছে, এবং দেশের বাইরে যে লেনদেনগুলো সেগুলো ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে, আমদানি রপ্তানি বাণিজ্যগুলো ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাংক লিখতে হবে। তো এই কনফিউশন দূর করার জন্য যদি আমরা সবসময় ব্যাংক লিখি তো সমস্যা নেই, ঠিক আছে, তবে নগদে লেখা যাবে। তাহলে এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট, নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর বছর শেষে অবচয় ধার্য করা হলো। আচ্ছা, অবচয় ধার্য করলাম, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন পুঞ্জীভূত অবচয় এই বিষয়টা কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে যে প্রতি বছর শেষে হিসাবকাল ধারণার নীতি অনুযায়ী প্রতি বছর শেষে আয় ব্যয় নিট লাভ ক্ষতি এবং উত্তোলনকে বন্ধ করা হয়। তাহলে আয় ব্যয়কে বন্ধ করা হয়। তাহলে অবচয় যেহেতু একটা ব্যয়, এই অবচয় কিন্তু বছর শেষে কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আয় সারাংশ ডেবিট, যেমন এখানে বন্ধ হয়েছে, যেমন আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তো অবচয় যদি বন্ধ হয়ে যায়, অবচয় টাকাগুলো কোথায় যাবে? অবচয় টাকাগুলো জমা রাখার জন্য অবচয়ের বিপরীতে আরও একটি হিসাব খোলা হয়, সম্পদের বিপরীতে আরও একটি হিসাব খোলা হয়, যেখানে কী হয়, অবচয় টাকাগুলো জমা থাকে, ঠিক আছে, এবং সেটার নাম হচ্ছে পুঞ্জীভূত অবচয়। এটাকে আমরা বিপরীত সম্পদ হিসাব বলে থাকি। এটা সম্পদের বিপরীতে তৈরি করা হয় বিধায় এটাকে আমরা কী বলে থাকি, বিপরীত সম্পদ হিসাব বলে থাকি। পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি একই কথা, ঠিক আছে। তাহলে আমরা কী করবো, বছর শেষে মেশিনের অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপর সর্বশেষ যে জাবেদাটি হচ্ছে সেটা হচ্ছে মেশিনের অবচয় বন্ধ করা হলো। এখন মেশিনের অবচয় যদি বন্ধ করি, আমরা একটু আগে বলেছিলাম আয় সারাংশ বা আয় বিবরণীতে বন্ধ করতে হবে। আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, আর অবচয় হিসাব কী হবে, ক্রেডিট, এটাতে বন্ধ করতে হবে। পরবর্তী জাবেদা আমরা দেখি, অবচয় সংক্রান্ত জাবেদা, ডিপ্রিসিয়েশন রিলেটেড জার্নাল আরও একটা আছে। যদি অবচয়ে আমরা যদি মেশিন বিক্রি করে আমাদের লাভ হয়, তাহলে লাভ হলে কী হবে? প্রথম হচ্ছে মেশিন বিক্রি করা হলো, মেশিন বিক্রি করে আমরা কী পাবো, নগদ টাকা পাবো বা চেক পাবো, সেক্ষেত্রে নগদের হিসাব কী হবে, ডেবিট হবে। পুঞ্জীভূত অবচয়, আমি যখন মেশিন বিক্রি করে দিব, ওই মেশিনের এই যাবৎকালে যত অবচয় ছিল সব অবচয় কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আমার মেশিনও থাকবে না প্রতিষ্ঠানে, বা মেশিনের ওই মেশিনের যত স্মৃতি, যত হিসাব সব কী হয়ে যাবে, মুছে দিতে হবে। তাহলে অবচয় মেশিনের বিক্রয়ের সাথে সাথে এর যত পুঞ্জীভূত অবচয় ছিল সেটাকে বন্ধ করে দিতে হবে। তো পুঞ্জীভূত অবচয় একটু আগে যে জাবেদাটা বলেছিলাম, পুঞ্জীভূত অবচয় কিন্তু ওখানে কী ছিল, ক্রেডিট ছিল। তো আমরা জানি যে কোনো হিসাবকে বন্ধ করতে হলে ডেবিট ক্রেডিট কী হয়ে যায়, মূলত চেঞ্জ হয়ে যায়। তাহলে পুঞ্জীভূত অবচয় নর্মালি ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে বন্ধ করে দেওয়ার ফলে এটা কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে পুঞ্জীভূত অবচয়। আর মেশিন বিক্রয়জনিত লাভ, আমরা জানি যে লাভ কী হয়, ক্রেডিট হয়, এই জন্য মেশিন বিক্রয়জনিত লাভ ক্রেডিট হবে, আর মেশিন হিসাব কী হবে, ক্রেডিট হবে। এই জাবেদাটা আমাদের কী করতে হবে, ফলো করতে হবে, ঠিক আছে, যদি লাভ হয়ে থাকে। এরপর হচ্ছে যে এখান থেকে একটা জিনিস বন্ধ করার আছে, যেমন মেশিন বিক্রয়জনিত লাভ। এই লাভ ক্ষতি আমি একটু আগে বলেছিলাম যে হিসাবকাল ধারণার নীতি অনুযায়ী আমাকে প্রতি বছর শেষে লাভ ক্ষতিকে বন্ধ করতে হবে। যেহেতু মেশিন বিক্রয় যদি লাভ হয়েছে, লাভ এখানে কী ছিল, লাভ এখানে ক্রেডিট ছিল, তো লাভকে বন্ধ করে দিলে এটা কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। দেখো মেশিন বিক্রয় কিন্তু লাভ ডেবিট, আর সাধারণত আয় সারাংশ বা আয় বিবরণী, তোমরা যে কোনো একটা ওয়ার্ড ইউজ করতে পারো, কারণ যদি আয় সারাংশ শব্দটি ভালো না লাগে তাহলে আয় বিবরণী ইউজ করবে, ঠিক আছে। আয় সারাংশ বা আয় বিবরণী কী হবে, ক্রেডিট হবে। এটা হচ্ছে মেশিন বিক্রয়জনিত লাভকে বন্ধ করার জন্য। তো এরপর আমরা দেখি যদি ক্ষতি হয়ে থাকে, মেশিন বিক্রয়জনিত ক্ষতি, একই ঘটনা, বিক্রি করে আমরা নগদ অথবা চেক যদি পেয়ে থাকি, নগদান অথবা ব্যাংক হিসাব ডেবিট হবে, পুঞ্জীভূত অবচয় হিসাব ডেবিট হবে, ওই যে অবচয়কে বন্ধ করলাম। এরপর হচ্ছে তোমার কি বিক্রয়জনিত ক্ষতিটাও কী হবে, ডেবিট হবে। লাভ যদি ক্রেডিট হয়ে থাকে, ক্ষতি অবশ্যই কী হবে, ডেবিট হবে। আর মেশিন হিসাব কী হবে, ক্রেডিট। এরপর হচ্ছে মেশিন বিক্রয়জনিত ক্ষতিকে বন্ধ করা হলো, আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট, মেশিন বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। তো এটা এইভাবে আমরা কী করবো, যে ক্ষতিটা এখানে ছিল কি, ক্ষতিটা এখানে ডেবিট ছিল এবং এই কারণে এটা বন্ধ করে দিচ্ছে, জন্য এটা এখানে কী হয়ে গেছে, ক্রেডিট হয়ে গিয়েছে। তাহলে আয় সারাংশ বা আয় বিবরণী ডেবিট হবে, আর বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট হবে। এই ছিল আমাদের অবচয়ের রুলস। তো তোমরা যে কাজটি করবে, অবচয় সংক্রান্ত আরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এই পেজটি সাবস্ক্রাইব। আর হোয়াটসঅ্যাপ নাম্বার 0101682744
638 এই নাম্বারে আমাকে কী করবে, নক করবে যে কোনো প্রবলেমে। আমি তোমাদের যথাসাধ্য সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।